ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যায় যার রহস্যের কিনারা আজও হয়নি। তো চলুন আজ সেই রকমই একটা ঘটনার গভীরে ঢোকা যাক। এমন এক রহস্য যা কয়েক দশক ধরে গবেষক আর তদন্তকারীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। একবার শুধু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। উদ্ধারকারী দলের একজন সদস্য বলেছিলেন তাঁবুটা অর্ধেক ছেঁড়া আর বরফে ঢাকা ছিল, ভেতরে কেউ ছিল না, আর দলের সবার জুতো জামাকাপড় সবকিছু ওখানেই পড়েছিল। আর ঠিক এই একটা দৃশ্য, এখান থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম এক জটিল রহস্যের। আমাদের আজকের মূল প্রশ্নটাও ঠিক এটাই। ইউরাল পর্বতে হারিয়ে যাওয়া সেই ৯ জন হাইকারের সাথে আখির হয়েছিলটা কি? আসুন এই বিশ্লেষণের মাধ্যমে আমরা সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করি। আচ্ছা, বিভিন্ন থিওরি নিয়ে কথা বলার আগে আমাদের সবার প্রথমে সেই ঘটনাগুলো জানতে হবে যা নিয়ে কোনো দ্বিমত নেই, মানে যেগুলো অকাট্য প্রমাণ। চলুন কেস ফাইলটা খুলে একদম গোড়া থেকে শুরু করা যাক। সময়টা ১৯৫৯ সালের জানুয়ারি মাস। ইগোর দিয়াতলোভের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ৯ জন পর্বতারোহী ইউরাল পর্বতমালার এক দুর্গম চূড়ার দিকে যাত্রা শুরু করেন। আর হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, এরা কেউই কিন্তু আনাড়ি ছিলেন না, সবাই ছিলেন যথেষ্ট অভিজ্ঞ, আর এমনির জন্যেই যা ঘটেছিল তা আরও বেশি অস্বাভাবিক মনে হয়। তাদের শেষ যাত্রার টাইমলাইনটা যদি দেখি, ২৭শে জানুয়ারি তারা সবচেয়ে কঠিন পথের জন্য রওনা দেয়। ১ ফেব্রুয়ারি আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায় যে তারা ডেড মাউন্টেন নামে পরিচিত এক পাহাড়ের ঢালে ক্যাম্প করতে বাধ্য হয়। এরপর আসে ২রা ফেব্রুয়ারি, সম্ভবত সেই ভয়াল রাত যখন সবকিছু থেমে যায়। আর তার অনেক পরে ২৬শে ফেব্রুয়ারি উদ্ধারকারীরা তাদের সেই পরিত্যক্ত ক্যাম্পটা খুঁজে পায়। সেই রাতে পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল তা শুধু এই একটা সংখ্যা দেখলেই বোঝা যায়। -30°C। ভাবুন একবার, হাড় কাঁপানো ঠান্ডা। এই তাপমাত্রায় আশ্রয় ছাড়া বাইরে থাকা মানে সাক্ষাৎ মৃত্যু। এবার আসা যাক সেই ক্যাম্পের কথায়, যা দেখে তদন্তকারীরা একেবারে হতভাগ হয়ে গিয়েছিলেন। তাঁবুটা কাটা হয়েছিল ভেতর থেকে, যেন কেউ মরিয়া হয়ে বাইরে বেরোতে চাইছিল। তাদের সমস্ত গরম জামা, বুট, মানে বেঁচে থাকার জন্য যা যা দরকার সব পড়েছিল ভেতরে। তাঁবুর বাইরে বরফের ওপর পায়ের ছাপ পাওয়া গেছে, কিন্তু সেই ছাপগুলো ছিল খালি পায়ের কিংবা শুধু মোজা পরা পায়ের। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ওখানে কোনো মারামারি বা অন্য কারো আসার কোনো চিহ্নই ছিল না। তাহলে কি এমন হয়েছিল যে তারা এরকম আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিল? ক্যাম্পের ওই অদ্ভুত দৃশ্য তো ছিল সবে শুরু। আসল ধাঁধাটা তো আরও গভীর হতে শুরু করে যখন পর্বত আরোহীদের দেহগুলো খুঁজে পাওয়া যায়। পরের ৩ মাস ধরে তাঁবু থেকে বেশ খানিকটা দূরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় তাদের দেহগুলো পাওয়া যায়। আর তাদের শরীরে যে ধরনের আঘাতের চিহ্ন ছিল তা এই রহস্যকে আরও জটিল করে তোলে। এই টেবিলটা একটু ভালো করে দেখুন। দেহগুলো ৩টে আলাদা জায়গায় পাওয়া গিয়েছিল। প্রথম দলটাকে পাওয়া যায় একটা সিডার গাছের নিচে, তাদের পরনে প্রায় কিছুই ছিল না, আর মৃত্যু হয়েছিল ঠান্ডায় জমে গিয়ে। দ্বিতীয় দলটা যেন তাঁবুর দিকে ফেরার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। তাদেরও মৃত্যু হয় হাইপোথার্মিয়ায়। কিন্তু আসল ধাক্কাটা লাগে যখন গিরিখাতে পাওয়া দেহগুলো পরীক্ষা করা হয়। তাদের পরনে তুলনামূলকভাবে ভালো পোশাক ছিল, কিন্তু শরীরে ছিল মারাত্মক অভ্যন্তরীণ আঘাত, অথচ বাইরে থেকে একটা আঁচড়ের দাগও ছিল না। দুটো প্রশ্ন এখানে একদম মাথায় গেঁথে যায়। এক, কেন কেউ নিজেদের নিরাপদ আশ্রয় ছেড়ে এই রকম ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে খালি পায়ে ছুটে পালাবে? আর ২, এমন কি হতে পারে যা বাইরে থেকে কোনো চিহ্ন না রেখেও শরীরের ভেতরটা এমনভাবে ভেঙে দেয় যা একটা ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সমান? এই প্রশ্নগুলোর উত্তরই তো কয়েক দশক ধরে খোঁজা হচ্ছে। তো চলুন এবার দেখা যাক কি কি সম্ভাব্য ব্যাখ্যা বা থিওরি উঠে এসেছে। আমরা প্রথমে বিজ্ঞানসম্মত তত্ত্বগুলো দিয়েই শুরু করি। দুটো প্রধান প্রাকৃতিক কারণের কথা বলা হয়। একটা হলো স্ল্যাব অ্যাভালাঞ্চ আর অন্যটা ইনফ্রাসাউন্ড। অ্যাভালাঞ্চ থিওরিটা বলছে হঠাৎ করে বরফের একটা চাই তাঁবুর ওপর ধসে পড়ে, আর ভেতরে থাকা হাইকাররা জীবন্ত কবর হওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে তাঁবু কেটে বেরিয়ে আসে। আর ইনফ্রাসাউন্ড থিওরিটা আরও অদ্ভুত। এটা বলছে পাহাড়ের বিশেষ গঠনের জন্য বাতাস এমন এক ধরনের শব্দতরঙ্গ তৈরি করেছিল যা কান দিয়ে শোনা যায় না, কিন্তু শরীরকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। আর এই তরঙ্গই তাদের মস্তিষ্কে তীব্র আতঙ্ক তৈরি করে, যার ফলে তারা যুক্তিহীনভাবে পালাতে শুরু করে। অ্যাভালাঞ্চ থিওরিটা, যেটা এখন অনেকেই মেনে নিয়েছেন, সেটা ঠিক কি বলছে? ব্যাপারটা অনেকটা এই রকম। প্রথমে বরফের একটা ছোট কিন্তু ভারী চাই তাঁবুর ওপর এসে পড়ে। এরপর আরও বড় অ্যাভালাঞ্চের ভয়ে তারা ভেতর থেকে কেটে বেরিয়ে আসে। অন্ধকার আর তুষারঝড়ের মধ্যে দিক হারিয়ে তারা কোনো ক্রমে গাছের সারির দিকে আশ্রয় নিতে যায়, আর সবশেষে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে ঠান্ডায় জমে গিয়ে বা কোথাও পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়ে তাদের মৃত্যু হয়। অবশ্যই,
যেখানে শক্ত প্রমাণ নেই সেখানেই তো নানা রকম জল্পনা কল্পনার জন্ম হয়। যেমন কেউ বলেন এটা ছিল কোনো গোপন সামরিক অস্ত্রের পরীক্ষা, কেউ বলেন কোনো হিংস্র অজানা প্রাণী তাদের আক্রমণ করেছিল, এমনকি ইউএফওর কথাও উঠে এসেছে। আরেকটা অদ্ভুত কিন্তু বৈজ্ঞানিক সম্ভাবনা হল প্যারাডক্সিক্যাল আন্ডারেসিং। এটা মারাত্মক হাইপোথার্মিয়ার একটা পরিচিত লক্ষণ, যেখানে ঠান্ডায় জমে যাওয়ার ঠিক আগের মুহূর্তে শরীর হঠাৎ করে তীব্র গরম অনুভব করে আর মানুষ বিভ্রান্ত হয়ে নিজের পোশাক খুলে ফেলতে শুরু করে। সবচেয়ে মজার ব্যাপার হল ১৯৫৯ সালের সোভিয়েত তদন্ত শেষে মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছিল এক অপ্রতিরোধ্য প্রাকৃতিক শক্তি। মানে ব্যাপারটা কি তা কিন্তু পরিষ্কার করে কিছুই বলা হলো না। এই অস্পষ্ট উপসংহারটা রহস্যকে কমানোর বদলে আরও বাড়িয়ে দিল। কিন্তু প্রশ্ন হল, এত বছর পরেও কেন এই ঘটনাটা আমাদের এতটা টানে? কেন এটা আজও এত জীবন্ত? চলুন এর পেছনের কারণগুলো একটু বোঝার চেষ্টা করা যাক। কেন এই রহস্যটা আমাদের এত আকর্ষণ করে? এই চার্টটা দেখলে কিছুটা আন্দাজ পাওয়া যায়। এর একটা বড় কারণ হল প্রায় ৪০% ওই অমীমাংসিত প্রমাণগুলো, যার কোনো সহজ ব্যাখ্যা নেই। ৩০% হল এর মানবিক দিকটা। একদল তরুণ স্বপ্নবাজ অভিযাত্রীর এমন করুণ পরিণতি আমাদের ভেতরটা নাড়িয়ে দেয়। তৎকালীন সোভিয়েত সরকারের গোপনীয়তা এর প্রতি আকর্ষণ আরও ২০% বাড়িয়ে দেয়, কারণ অনেকেই ভাবেন আসল সত্যিটা হয়তো লুকানো হয়েছিল। আর বাকি ১০% আসে সেই সব অতিপ্রাকৃত সম্ভাবনা থেকে, যা আমাদের কল্পনাকে উস্কে দেয়। ২০১৯ সালে কেসটা কিন্তু আবার নতুন করে খোলা হয়েছিল, কিন্তু এত কিছুর পরেও শেষমেশ সেই পুরনো তত্ত্বেই ফিরে আসা হলো, অ্যাভালাঞ্চ। আর এই উপসংহার আজও অনেককে সন্তুষ্ট করতে পারেনি, কারণ এটা সব অদ্ভুত প্রমাণের ব্যাখ্যা দিতে পারে না। আসলে এই ঘটনাটা আমাদের মনে দাগ কেটে যায়, কারণ এর ধাঁধার টুকরোগুলো এখনও মেলেনি। যেমন কিছু পোশাকে তেজস্ক্রিয়তার চিহ্ন, বা একজনের জিহ্বা উধাও হয়ে যাওয়া। তাছাড়াও এটা কয়েকজন বুদ্ধিমান অভিজ্ঞ মানুষের একেবারে যুক্তিহীন আচরণের এক অদ্ভুত গল্প। আর সবকিছুর ওপরে এটা এক রহস্যময় আর মারাত্মক অজানার বিরুদ্ধে মানুষের অসহায় লড়াইয়ের এক চিরন্তন কাহিনী। শেষে একটাই প্রশ্ন আমাদের ভাবায়, আজকের দিনে যখন বিজ্ঞান প্রায় সবকিছুরই ব্যাখ্যা আমাদের হাতে তুলে দিচ্ছে, তখন এমন একটা রহস্যের কি সত্যি কোনো দরকার আছে, যার হয়তো কোনোদিনও সমাধান হবে না? উত্তরটা হয়তো আমাদের নিজেদের কল্পনাতেই খুঁজে নিতে হবে।